আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের ৪৭ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শিমুল তো নাচতে নাচতে এলো। খানবাড়িতে এসে যে ঋতু রুমে গেল এখনো বেলা ১২টা, তার আর দেখা মিলল না। সিমরানের বাপের বাড়ির লোকজনও এসেছে। বেশ হইচই পড়ে গেল খানবাড়িতে। আরজুমান নিজের রুম থেকে তেমন বের হয় না। গতকাল একবার কেনাকাটা দেখতে বের হলেও আজ আর বের হয়নি। শরীরটা বেশ দুর্বল, তবু আনন্দের কমতি যেন না হয়। বারবার সবাইকে বলে যাচ্ছে আজ ৯ তারিখ, সন্ধ্যায় মেহেদি, কাল হলুদ, পরশু বিয়ে। সব এত দ্রুত হচ্ছে যে কোথাও বিশ্রাম নেওয়ার জো নেই। সব আত্মীয় স্বজনরাও হাতে হাত রেখে কাজ করছে। দাওয়াত থেকে বাদ যায়নি জেরিনের বাপের বাড়ির লোকজন। জেরিনের মা আর বোন এসেছে। চাচা ফুফুদেরও বলা হয়েছে আসলে আসবে, আসলে তো কেউ মানা করেনি। দায়িত্ব পালন করা দরকার, সে করেছে। এই যে বিয়েতে এলো আর আসেনি, তবে জেরিন চাই না লাবিবা আসুক, এসে কোনো গন্ডগোল করুক, তা নিয়ে বেশ চিন্তিত। জেরিনের মা বলল কি ভাবছিস সে তো? জেরিন বলল মা, লাবিবা ফায়েজ ভাইকে পছন্দ করে। উজ্জ্বল বলেনি ঋতুর সাথে কার বিয়ে ঠিক হয়েছে, এখন যদি কোনো সমস্যা করে। জেরিনের বোন বলল ওরা আসবে তোমার মনে হয় আপু? জেরিন বলল কেন? জেরিনের বোন আবারও বলল যা অহংকার, আজ আসলেও চোখে চোখে রাখতে হবে, নয়তো বলে দিতে হবে আগে দিয়ে। বোনের কথায় সমর্থন দিলেও মনের মধ্যে একটা চিন্তা থেকে যায়। আর এদিকে সন্ধ্যায় সব সাজানো হচ্ছে। সবাই এতটা ব্যস্ত যে সেই ব্যস্ততার মধ্যে রিকো বাদ যায়নি। নীল সব রেখে বোনের বিয়ে নিয়ে বেশ ব্যস্ত। তারপরও পার্টি অফিসে যেতে হয়। জেরিন বলল কি ব্যাপার ননদিনী, কি ভাবছো? মন বলল হ্যাঁ ভাবি, দেখো না আমরা বক বক করছি, সে তখন থেকে আনবো না। জেরিন বলল কি হয়েছে ঋতু, কোনো সমস্যা? ঋতু বলল ভাবি তেমন কিছু না, আসলে এক ঝটকায় সম্পর্কের রং বদল হবে তো তাই। জেরিন বলল এমন হয়, জীবনে এত ভেবো না তো। সন্ধ্যার পর সবাই মেরুন রঙের গাউন পরেছে। বড়দের ইচ্ছে মতো ছিল ছেলেদের সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সব ঠিকঠাক হলেও যুদ্ধ বেঁধে যায় কে কোন পক্ষ হবে। ছেলে মেয়ে দুটোই যখন এক বাড়িতে হয় তখন পক্ষপাতিত্ব করার মতো কষ্ট আর মনে হয় দুটো নেই। বড়রা ছোটদের ঝগড়া দেখছে আর হাসছে। ছাদে তখনও ফায়েজ ঋতু কেউ আসেনি। অবশেষে ছোট চাচু তারিফ খান সমাধান দিল ফায়েজ নানাবাড়ির আত্মীয় স্বজনরা বরপক্ষ আর ঋতুর নানাবাড়ির গুলো ছেলেপক্ষ, আর কোনো ঝামেলা নেই। তারিফের এমন উদ্ভট সমাধান দেখে সিমরান রেগে আগুন। এই লোক দরকারের সময় অকাজটা বেশি করে। তারপর বলল তা আমরা কোন পক্ষ হব শুনি? তারিফ খান বলল আমরা উভয় পক্ষ বউ, তুমি যে পক্ষ আমি সে পক্ষ। সিমরান বলল হবে না, ফায়েজের দিকের গুলো ফায়েজের বন্ধু নানাবাড়ির আত্মীয়রা, ঋতুরও সেম, কিন্তু দাদাবাড়ির মধ্যে মেয়েরা কন্যাপক্ষ আর ছেলেরা বরপক্ষ। রিক বলল আচ্ছা মামা, তাহলে উজ্জ্বল ভাইয়া নীল ভাইয়া আমাদের দলে? সিমরান বলল না, তোর বাপের গুণধর পুত্র, ওরা কন্যাপক্ষ হবে। রিক বলল কিন্তু। সিমরান বলল কোনো কিন্তু না। তারিফ খান বলল থাক বাবা, ছেলে যদি আমাদের পক্ষে হয় তখন মেয়েরা সব একা সামলাতে পারবে, তাই ছেড়ে দে। তারিফের কথা শুনে আবারও হাসি রুল পড়ে গেল। তাইফ খান বলল যাও, সন্ধ্যা অনেক হলো, মেহেদি অনুষ্ঠান শুরু করো। সিমরান বলল হ্যাঁ ভাইয়া করছি। এই জেরিন, নাবিলা, শিমুল তোমরা যাও, ঋতুকে নিয়ে আসো। শোন উজ্জ্বল আর নীল তোরাও যা। হ্যাঁ শান্ত, সিজামও যাও, বোনকে নিয়ে আসো। নীল বলল আমরা যাই, ফায়েজকে নিয়ে আসি। ঋতুর আগে ফায়েজ ছাদে চলে আসলো। লাবিবাও এসেছে, তবে এতক্ষণ ছিল না, সবে এসেছে। সবাই একই ড্রেস হয়, বর কোনটা চেনা দায়ী ছিল। জেরিন ব্যস্ত থাকায় লাবিবাদের খেয়াল করেনি। ছেলের শ্বশুর বাড়ির লোক এসেছে, আপ্যায়নের কোটি কিন্তু রাখেননি কেউ। লাবিবা তার এক কাজিন সুমির সাথে বসে ফায়েজকে নিয়ে হাসাহাসি করছে। তারপর বলছে দেখ সুমি, জেরিনাপুর দেবরটা কি কিউট, কত করে বললাম সেটিং করে দিতে, কে শুনে কার কথা, কিসের জব করে সেটাও জানা হয়নি। তুমি বললো আপু তুমি নিজে কথা বলো, না হয়তো কিছুই হবে না, তোমার চেহারা রং মাশাআল্লাহ, যে কেউ রাজি হবে। লাবিবা বলল সেটা ঠিক বলেছিস, তবে দেখি কি করা যায়। লাবিবা আর সুমির কথার মাঝখানে ঋতুকে আনা হলো। ঋতুকে দেখে ফায়েজের চোখ আর সরছে না। সাকিব ফায়েজের দিকে ঝুঁকে বলল এভাবে তাকিয়ে আছিস যেন তোর বউ একা আছে। নীল বলল ওর বউ আছে, তোর আমার নেই, ভুলে গেলি নাকি? সাকিব বলল ভাই সারা জীবন দেখিস, একটু লজ্জা পা। সাকিবের কথায় পাত্তা দিলে তো হয়েই যেত, যেন কিছু শুনেনি ফায়েজ। ঋতুকে স্টেজে বসানো হলো। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে আর্টিস্ট আনা হয়েছে। তারপর বলল এই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আকাশকে দৌড়ে আসতে দেখে সবাই সেদিকে তাকালো। উজ্জ্বল বলল না, কিন্তু তুই এমন পাগলা কুত্তার মতো দৌড়ে এলি কোথায় থেকে? আকাশ বলল আর বলিস না, আসলে আমি একটু ওয়াশরুমে গেলাম, হুট করে কে জানি বাহির থেকে ছিটকিনি দিয়ে দিল। উজ্জ্বল বলল তারপর? আকাশ বলল তারপর আর কি, কত ডাকলাম কিন্তু কেউ শুনলেই তো হয়। পরে একজন খুলে তো দিল, কিন্তু সে যা বললো কিছু বুঝিনি, বাংলা না ইংলিশ। তোদের বাড়িতে এমন কেউ আছে? আকাশের কথায় সবাই চিন্তা করতে লাগলো। হঠাৎ সিমরান বলে উঠলো রহিমা আবার ভাতিজি আসছে না, সে এমন অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশে কথা বলে, তবে বেশ মজার। উজ্জ্বল বলল আচ্ছা অনুষ্ঠান শুরু করো। একদিকে মেহেদি দিচ্ছে মেয়েরা, অন্যদিকে ছেলেরা গান গাচ্ছে, দু এক লাইন সুর এদিকেও শোনা যাচ্ছে, তবে মেয়েরা এখন আড্ডায় মশগুল। এদিকে লাবিবা বলল হাই। ফায়েজ বলল হুম। লাবিবা বলল আমি লাবিবা, আপনার জেরিন ভাবির কাজিন। ফায়েজ বলল হুম জানি। লাবিবা বলল বাহ, আপনি দেখি আমার সম্পর্কে অনেক কিছু জানেন। ফায়েজ বলল না, আপনার সম্পর্কে জানার ইন্টারেস্ট নেই, শুনেছি দেখেছি ব্যাস। একলা দেখে মেহেদির সেখান থেকে উঠে আসে লাবিবা ফায়েজের সাথে কথা বলতে। তখন হঠাৎ ফায়েজের কল আসে একটু দূরে আসে কথা বলার জন্য। সাউন্ডের জন্য কিছু শোনা যাচ্ছে না। এই সুযোগটা লাবিবা আর হাতছাড়া করেনি। তবে ফায়েজের তেরাতারা জবাবে বেশ অপমানিত বোধ করলো। একদিকে উত্তরগুলো অপছন্দের, অন্যদিকে ফায়েজের দৃষ্টি মোবাইলের দিকে, সম্পূর্ণ একরকমের ইগনোর করা যাকে বলে। সেসবের তোয়াক্কা করেনি লাবিবা, নিজের ইচ্ছা পোষণ করতে ব্যস্ত হয়ে পড়লো। তারপর বলল আমি বেশ সুন্দর, সবাই বলে, অনেকে প্রপোজালও পেয়েছি, তাতে কি, সবাইকে কি আর ভালোবাসা যায় নাকি, আপনিই বলুন। ফায়েজ বলল এখানে কেউ বিরক্ত কি করেছে আপনাকে?
লাবিবা বলল তা নয়। ফায়েজ বলল তাহলে এসব শুনে আমার কি লাভ? লাবিবা বলল লাভ লোকসান ভালোই বুঝেন, সে যাই হোক সরাসরি বলি আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আপনার নিশ্চয়ই আপত্তি নেই এমন সুন্দর স্মার্ট শিক্ষিত কাউকে বিয়ে করতে? ফায়েজ মোবাইল পকেটে গুজে লাবিবার দিকে তাকালো। বেশ সুন্দর বলতে হয়, তবে তার চোখে তার মহারানী ছাড়া বাকিরা ফিকে হয়েছে সৌন্দর্যের দিক দিয়ে। ফায়েজ চলে গেল সোজা স্টেজের দিকে, লাবিবাও সেদিকে গেল। আর এদিকে লাবিবা ঋতুকে মেহেদি দিয়ে দিচ্ছিল। তারপর বলল নাম কি লিখবো আপু? ফায়েজ বলল ওটা আমি লিখবো। ফায়েজের কথায় লাবিবা চমকে উঠলো। কনের হাতে নাম বর লিখে নয়তো কোনো মেয়ে বা আর্টিস্ট লিখে, তাহলে ফায়েজ ভাই কেন লিখবে বোনের হাতে নাম? লাবিবা বলল না ভাইয়া, নাম লিখতে হলে আমাদের সালামি দিতে হবে। জল বলল ফায়েজ এসব টাকা খাওয়ার ধান্দামি তোরা পা দিস না। ফায়েজ বলল আমার বউয়ের হাতে আমি নাম লিখবো, তার জন্য সালামি তোমাদের কেন দিব? আমার বউ কথাটা কানে যেতেই চোখ মুখ মেঘে ঢাকা পড়লো লাবিবার। তাহলে ঋতুর সাথে ফায়েজের বিয়ে হচ্ছে, যে জন্য ছুটে আসা তা আর হলো না, উল্টো অপমানিত হতে হলো। অন্যদিকে ঋতু লজ্জায় মাথা নুইয়ে ফেললো। তারপর বলল না ভাইয়া হবে না। পকেট থেকে 5,000 বের করে ছোটমার হাতে দিয়ে বলল এবার দাও। ছোটমা বলল আচ্ছা যা। তারপর লাবিবা মেহেদির টিউবটা ফায়েজের হাতে দিয়ে বলল নেন ভাইয়া। এই প্রথমবার মেহেদির টিউব হাতে নিয়ে কাঁপছে ফায়েজ। তারপর তারিফ বলল আহ ভাতিজা তুই আমার মান ডুবাবি রে, এভাবে কাপাকাপি করছিস যেন আর কখনো মেহেদি হাতে নিস নাই। ফায়েজ বলল আমার বউ কি মেহেদি নাইট আগে হয়েছে নাকি যে আমি মেহেদি হাতে নিব? বলল তাই বলে এভাবে কাপাকাপি করে কেউ? ফায়েজ বলল মুখ বন্ধ রাখ আকাশ, আমাকে কনসেন্ট্রেশন করতে দে। অনেক ঘাম ছুটে গেল, তবু অবশেষে নিজেকে সহজে সামলিয়ে ফায়েজ লিখল ঋতুর হাতে। কোন রকম পালিয়ে এলো সেখান থেকে। ফায়েজকে এভাবে পালাতে দেখে সকলে হেসে দিল। বেচারা শক করে যা এলো, তাও কঠিন কাজ ছিল। ঋতু মনে মনে বেশ খুশি, বারবার ফায়েজ লেখা নামটা দেখছে, কি সুন্দর ঝলমল করছে তার হাতে। ফায়েজ বলল তুই বউকে মেহেদি পরাতে চলে গেলি, আমরা ভাবতেও পারিনি। তারিফ খান বলল আরে আমার ভাতিজা আমার মতো রোমান্টিক তো হবে। আকাশ বলল ভাই কেন মনে হলো বউয়ের হাতে মেহেদি দিয়ে নিজেই নাম লিখি? আর গেলি তো গেলি, এত কাপাকাপি কি যে দেখ, মেয়েরা এখনো হাসছে। আকাশের কথা সেদিকে তাকাতে দেখে সবাই হাসছে। বিড়বিড়িয়ে বলল সাদে কি আর গেছি, রোমান্টিক হয় আর না হয় তাই বলে মেহেদি দিতে যাবো না নাকি? বউয়ের আবদার রাখতেই তো গেলাম। সন্ধ্যায় যখন সবাই ছাদে এলো তখন ঋতু ফায়েজকে মেসেজ দেয়। ঋতুর আইডি থেকে প্রথমবার মেসেজ আসে, আনন্দের সঙ্গে তাড়াহুড়ো করে সিন করলো, কিন্তু যা ছিল লেখা তাতে চক্ষু চরক গাছ হওয়ার মতো। মেসেজে ছিল আমার খুব ইচ্ছে ফায়েজ ভাই আপনি নিজে আমার হাতে আপনার নাম লিখে দিবেন, না করবেন না, না করলে আমি কথা বলবো না, বিয়ে হলেও রুম ট্রান্সফার করবো না। ঋতু বারবার অনেক জেদি হলেও শান্ত স্বভাবের, তাই বউয়ের আবদার রাখতে গেল। আরেকদিন আগে বললে তো অন্তত প্র্যাকটিস করা যেত, সেটা আর হলো কোথায়? 10 মিনিট আগে বললে এমনই তো হবে। হই হুল্লোড় করে মেহেদি সন্ধ্যা শেষ হয়েছে। বাহির থেকে কোনো গেস্ট আসেনি, কয়েকজন বন্ধু বাদে। তাদের মধ্যে আকাশ, নাবিলা, রোহান, ঋষি এই কয়জন ছিল। বাকিরা আত্মীয় স্বজন ছিল। ঋতু, শিমুল আর মুন ঋতুর রুমে ঘুমাচ্ছে। বড়দের করা নিষেধ, রাত 11টার মধ্যে অনুষ্ঠান শেষ করে সবাই যেন খাবার খেয়ে ঘুমাতে যায়। তাই হলো, সবাই তাড়াতাড়ি শেষ করে যার যার রুমে চলে গেল। আজকাল সকালবেলায় কোকিল পাখির কুকু ডাক শোনা যায়। মিষ্টি শীতল বাতাসে ডাকটা ভীষণ মধুময় মনে হয়। প্রতিদিনের মতো আজও নামাজ আদায় করে রুমে থাকা বিস্কুটের বয়াম থেকে বিস্কুট বের করে খেলো। মুন আর শিমুল নামাজ আদায় করে আবারও বিছানায় গা ভাসিয়ে দিল। রাতে জব্বর ঘুম হয়েছে বলতে হয়। হাতের দিকে নজর যেতে পুরো শরীর শিহরিত হলো ঋতুর। বাম হাতের তালুতে ফায়েজের নাম স্পষ্ট ঝলমল করছে। কয়েকবার দুই হাতে মেহেদি এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। অনেকবার শুনেছিল বিয়ের কোণের মেহেদি যত রং হবে ততই নাকি স্বামীর আদর্শ হক পাবে। ধীরে ধীরে রুম ছেড়ে বের হলো, নিস্তলায় শব্দ শোনা যাচ্ছে। হয়তো বড়রা সকালে নাস্তা রেডি করতে ব্যস্ত। পিচ্চিরা সবাই ঘুমে থাকলেও বীর আর নীর ড্রয়িং রুমে খেলছে। ঋতু নিচে গেল না, ছাদের দিকে পা বাড়িয়ে দিল। ছাদের দরজা খোলা ছিল। আগপিস না ভেবে ঋতু ছাদে গেল। ছাদে যেতে চোখ বড় বড় হয়ে কপালে উঠে গেল। সবগুলো ছেলে ছাদে বেঘুরে ঘুমাচ্ছে, যেন সারা রাত জেগেছিল। ভালো করে খেয়াল করে বুঝলো ফায়েজ ভাই নেই, বাকিরা সবাই আছে। চলে যাবে না থাকবে বুঝতে পারছে না। দুটোনায় পরে শেষে যখন চলে যেতে পা বাড়ালো, হঠাৎ কেউ একজন পিছন থেকে টেনে চিলেকোঠায় ঘরে নিয়ে গেল। তাড়াহুড়ো হওয়ায় ঋতু খেয়াল করতে পারেনি চিলেকোঠার রুম তখনও অন্ধকারে গ্রাস করা অবস্থায় ছিল। ভয়ে হুট করে কেঁপে উঠলো। আর কারো হাত তখন ঋতুর কোমরে। নাকে তীব্র ঘ্রাণ আসছে, তবে মাথা যেন কাজ করছে না। পরিচিত ঘ্রাণ তবুও চিনেও চিনল না। ভীতুকণ্ঠে রিনিঝিনি শব্দ বের হলো শুধু। তারপর বলল প্লিজ ছাড়ুন, কে আপনি? কেন এভাবে অসভ্যতামি করছেন? কিন্তু ছাড়লো না। স্পর্শ আরো শক্ত হলো কোমরে। ভয়ে গলা শুকিয়ে আসার উপক্রম। কপালে আলতো ঠোঁটের চুমুর শব্দ পেল। চোখ বন্ধ করে আল্লাহকে কয়েকবার ডাকলো মনে মনে। কানের পাশে গরম নিঃশ্বাসের বিচলন তখন। ফিসফিসিয়ে বলল কেন এলি ছাদে? পরিচিত কণ্ঠ কানে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফায়েজ আবারও বলতে শুরু করলো এমন সুন্দর মিষ্টি সকালে লাল ওড়না মাথায় জড়িয়ে দুই হাত ভর্তি মেহেদি হাতে আমার নাম ঝলমল করছে। এই রূপ দেখলে কোনো পুরুষ সাধু থাকতে পারবে না জান পাখি। আমি তো মানুষ, কেন এলি ছাদে? ফায়েজের কণ্ঠে ছিল কিছু একটা, যার জন্য ঋতু বারবার কেঁপে উঠছে। ফায়েজ দূরত্ব রেখে সরে গেল। ঋতু বলল আমি আসলে। ফায়েজ বলল কিছু করার আগে চলে যা নিচে, আর 2 দিন মাত্র, এরপর সামাজিকভাবে ভয় থাকবে না। শরীয়ত মাফিক আমরা স্বামী স্ত্রী হলেও সামাজিক আর আইনের দৃষ্টিতে নয়, তাই আমি চাই না আমার অযাচিত ছোঁয়া তোর পবিত্র ভালোবাসা কলঙ্ক করুক। ঋতু আর দাঁড়ালো না, দ্রুত ছাদ থেকে নেমে গেল। কিন্তু কেউ একজন লুকিয়ে তাদের দেখলো। শাওন আড়াল থেকে বের হয়ে এসে বলল আমিও তোকে ভালোবাসি ঋতু, যেদিন শুনেছি তুই আগে থেকে অন্য কারো, সেদিন থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছি, কিন্তু আজও ভালোবাসি তোকে আমি। হয়তো তোর ফায়েজ ভাইয়ের মতো না।
কিন্তু আমার বুকটা ভীষণ যন্ত্রণা হচ্ছে রে, ভীষণ রকম। শাওনের সব কথাই ফায়েজ শুনেছে। পাশে দাঁড়ালো ছাদের কার্নিশ ঘেসে, তারপর বলল, সবাই সব পায় না শাওন। শাওন বলল, ফায়েজ ভাই আপনি? ফায়েজ বলল, ওই যে নীলকে দেখছো কি সুন্দর করে ঘুমাচ্ছে। শাওন তাকালো, কিন্তু মায়া মুখটাই, অথচ বেশ রাগী একটা ছেলে। ফায়েজ আবারও বলল, কয়েক মাস আগে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে কবরে শুয়ে রেখে এসেছে। দুজনের স্বপ্ন দেখেছে, অথচ আল্লাহ তাদের মিলন রাখেনি। কেন জানো? শাওন কারণ জানার জন্য উৎসুক চোখে তাকিয়ে রইল। এদিকে ফায়েজের দৃষ্টি পূর্ব দিকে, নতুন দিনের সূচনায় পূর্ববার্তা নিয়ে জেগে ওঠা সূর্যের দিকে। তারপর বলল, কারণ আমার ভালোবাসা। বেশ অবাক হলো শাওন। ফায়েজ আবারও বলল, সব তো জানো, সমীর আহমেদের কথা। কেন কিডন্যাপ হলো ঋতু? শাওন মাথা নাড়ালো, জানে সে। তারপর বলল, নীল মেরেছে ছেলেটাকে শুধু তার বোনকে ডিস্টার্ব করার জন্য। ততটাও জখম হয়নি, সামান্য চিকিৎসা আর দুটো পেন কিলার খেলে তো হয়ে যেত। কিন্তু ছেলেটা কোমায় ছিল। জানো কেন? জানো না? কারণটা আমি যখন শুনেছে নীল মার খেয়ে আমার বউয়ের নাম জপ করেছে, তখন আর মাথা ঠিক রাখতে পারেনি, চলে গেল মারতে। রক্তে রয়েছে রাজনীতির রক্ত, এক আদর্শ নেতার রক্ত, অন্যায়কে বিনাশ করার রক্ত। আর তাই হলো, খুব মারলো। যদি উজ্জ্বল না যেত হয়তো মেরে ফেলতাম আমি। একটাই কারণ, আমার ঋতুর দিকে হাত বাড়িয়েছে। কেউ ওকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। সেখানে ছেলেটা ঋতুর সাথে কথা বলার জন্য রাস্তায় কোনো রিক্সা দাঁড় করাতে দিত না। টাকার অহংকারে সে আমার ভালোবাসাকে পেতে চেয়েছে। আমি ফায়েজ সব দিতে পারি, শুধু ঋতু ছাড়া, যেটা এক পিস, যার কোনো ভাগ হয় না আর না দয়া করা হয়। একবার মারার পর সে কমাই গিয়েছে। সমীর আহমেদ জানতো না আমার কাজ, তবে নীল যে মেরেছে সে খবর পেয়েছে। আর নীলকে শাস্তি দিতেই ফারিহাকে পৃথিবীর বুকে বাঁচতে দেয়নি। আজও আমি নীলের দিকে তাকাতে পারিনি। অপরাধ বোধ হয়, কারণ আমার কারণে ছেলেটা তার ভালোবাসা হারালো। আঙ্কেল আন্টি হারালো তাদের একমাত্র মেয়ে, এক ছোট ভাই হারালো তার বোনকে, মাথার উপর থাকা ভালোবাসার ছায়াকে। কয়েকজন বন্ধু হারালো তাদের প্রাণপ্রিয় বান্ধবীকে। সে কয়েকজনের মধ্যে ঋতুও ছিল। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।